আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। কোমর ভেঙে গেছে ইসরায়েলের। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নড়বড়ে অবস্থানকে আরও বিপর্যস্ত করে যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বেনি গান্স এবং গাদি আইজেনকোউট। ব্যর্থতার দায় নিয়ে সরে গেছেন ইসরায়েলি সামরিক বাহিনীর গাজা ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আভি রোজেনফেল্ড। ইসরায়েলের এই দুর্বিষহ অবস্থায় দখলদার সেনাদের ওপর অবিরাম হামলা চালিয়ে যাচ্ছেন গাজার যোদ্ধারা। ইসরায়েলে বড় ধরনের হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ। ইয়েমেনের হুথি আনসারুল্লাহর ক্ষেপণাস্ত্রে দাও দাও করে জ্বলছে দুটি জাহাজ। আল মায়াদিনের খবরে বলা হয়, টানা ৩৫ দিন ধরে গাজার সর্বদক্ষিণের শহর রাফায় দখলদার বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি সংগঠনগুলো। হামাসের আল কাসাম ব্রিগেডসের মর্টার ইউনিট রোববার রাফার তাল আল সুলতান এলাকায় অবস্থান নেওয়া ইসরায়েলি বাহিনীর ওপর বেশ কিছু লার্জ ক্যালিবারের মর্টার রাউন্ড নিক্ষেপ করে। এর পাশে এক ইসরায়েলি সেনাকে গুলি করে তাদের স্নাইপার বাহিনী। ইসলামিক জিহাদের আল কুদসের সঙ্গে যৌথভাবে রাফার পূর্বে সুফা সামরিক ঘাঁটিতে এক ঝাঁক আর্টিলারি রাউন্ড নিক্ষেপ করে আল কাসাম। রোববার বিকেলে এই হামলার পর গাজা ইনভেলপের এই বসতিতে সাইরেন বাজানো হয়। আল কাসামের যোদ্ধারা কাঁধে বহনের সক্ষম সারফেস টু এয়ার মিসাইলের মাধ্যমে রাফার আকাশে উড়তে থাকা ইসরায়েলের একটি অ্যাপাচে হেলিকপ্টারেও হামলা করেন। তাছাড়া রাফার কুয়েতি হাসপাতালের পাশে অগ্রসরমান ইসরায়েলের সেনাদলের ওপর লার্জ ক্যালিবারের মর্টার শেল নিক্ষেপ করেন তারা। গাজায় যুদ্ধরত ডিএফএলপির ন্যাশনাল রেজিস্ট্যান্স ব্রিগেডসও রোববার রাফার আল আওতা মোড়ের পাশে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালায়। এ সময় তাল জারাবে অবস্থান নেওয়া ইসরায়েলি বাহিনীর ওপর বিপুল পরিমাণ মর্টার শেল নিক্ষেপ করে আল কুদস ব্রিগেডস। কুদসের যোদ্ধারা রাফার দক্ষিণ পূর্বে অবস্থান নেওয়া ইসরায়েলি বাহিনীর ওপরও বেশ কিছু মর্টার শেল নিক্ষেপ করেন। রাফা শরণার্থী শিবিরে বিশেষত ইয়াবনা ক্যাম্পে কুদসের যোদ্ধারা সেখানে অবস্থান নেওয়া ইসরায়েলের সাজোয়া ও পদাতিক বাহিনীর ওপর মর্টার হামলা করেন। রাফায় লজিস্টিক এবং কমান্ডিং অ্যাটাকের জন্য দখলদারদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত কারেম আবু সালেম মিলিটারি সাইটেও 107mm রকেটের ব্যারেজ নিক্ষেপ করে ইসলামিক জিহাদের এই সামরিক শাখা। এদিকে নেজারি মক্ষে এক ইসরায়েলি সেনাকে গুলি করেছে আল আকসা মার্টার্স ব্রিগেডস। সেখানে দখলদার সেনাদের ওপর 107mm রকেটের বেশ কিছু ব্যারেজও নিক্ষেপ করেন তারা। নেজারিমে রকেট হামলায় অংশ নেন আল মুজাহিদিন ব্রিগেডসের যোদ্ধারাও। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা রোববার ইসরায়েলের বিরুদ্ধে অন্তত 6টি অভিযান পরিচালনা করেন। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, সারফেস টু এয়ার মিসাইলের মাধ্যমে দক্ষিণ লেবাননের আকাশে চক্কর দেওয়া একটি ইসরায়েলি যুদ্ধবিমানে হামলা চালিয়েছেন তারা। এরপর বিমানটি পালিয়ে যেতে বাধ্য হয়। সকাল 10:30টার দিকে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে অধিকৃত কফর সুবা হিলসের আল রামথা সাইটে সরাসরি আঘাত হেনে দিনের অভিযান শুরু করে হিজবুল্লাহ। এরপর তারা অধিকৃত গোলানের আল জাউরায় ইসরায়েলি বাহিনীর কয়েকটি আর্টিলারি বাংকার এবং এর আশেপাশের সেনাদলকে কাতিউশা রকেটের মাধ্যমে সরাসরি আঘাত করেন। ওডেমে ইসরায়েলি আর্টিলারি ব্যাটালিয়নের কমান্ড হেডকোয়ার্টারে আঘাত করে হিজবুল্লাহর অ্যাটাক ড্রোনগুলোর একটি স্কোয়াড্রন। সেনা কর্মকর্তাদের অবস্থানে ড্রোনগুলো নিখুঁতভাবে আঘাত হানে বলে জানান তারা। দুপুরে আর্টিলারি শেল এবং গাইডেড মিসাইলের মাধ্যমে বিরকেতের রিশা এবং গ্যারিসনে সরাসরি আঘাত করে লেবানিজ যোদ্ধারা। এতে সাইটের নজরদারি যন্ত্রপাতি ধ্বংস হয়ে যায়। এরপর তারা মিসাইল হামলা করেন অধিকৃত কফর সুবা হিলসের রুয়েসাদ আল আলম এবং আল সুমাকা সাইটে। এই দুই অভিযানেও লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানতে সক্ষম হয় হিজবুল্লাহ। ফিলিস্তিনিদের সমর্থনে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত নৌবাহিনী দেশটির উপকূলে একটি ব্রিটিশ ডেস্ট্রয়ার এবং দুটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। হুথিদের নৌবাহিনী রোববার এক বিবৃতিতে জানিয়েছে, লোহিত সাগরে HMS ডায়মন্ড জাহাজকে বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে আঘাত করা হয়। বাকি যে দুই জাহাজে হামলা চালানো হয় সেগুলোর নাম নরডার্নি এবং তাভিশি বলে জানান তারা। তাবিশিকে যখন আঘাত করা হয় তখন সেটি আরব সাগরে ছিল। নরডার্নিকে সরাসরি আঘাত করার পর জাহাজে আগুন ধরে যায় বলে জানান হুথিরা। এদিকে ইয়েমেনের এডেন উপকূলে ক্ষেপণাস্ত্রের আঘাতে দুটি জাহাজে আগুন ধরেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের দুটি মেরিটাইম সংস্থা। ব্রিটিশ নিরাপত্তা প্রতিষ্ঠান আমরে রোববার জানায়, এডেন থেকে 83 নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডার পতাকাবাহী একটি কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এতে আগুন ধরে যায়। আমরে বলেছে,
জাহাজটি তাৎক্ষণিকভাবে গতি বাড়িয়ে পথ পরিবর্তন করে। পরে আমব্রে এবং ইউকেএমটিও আলাদাভাবে জানিয়েছে তারা এডেন থেকে ৭০ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে আরও একটি ঘটনার বিষয়ে অবগত হয়েছে। এই হামলায় জাহাজের পেছনের অংশে একটি অজানা প্রজেক্টাইল আঘাত হানলে জাহাজে আগুন ধরে গেছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানায় সংস্থা দুটি। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ন্যাশনাল ইউনিটি পার্টির চেয়ারম্যান বেনি গান্স এবং দলটির পার্লামেন্ট সদস্য গাদি আইজেনকোট। ৬ জনের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য ছিলেন গান্স, আর পর্যবেক্ষক ছিলেন আইজেনকোট। পদত্যাগের পর গান্স বলেন, ৭ অক্টোবরের ভয়াবহ ক্ষতির পর আমি জরুরি মন্ত্রিসভায় যোগ দিয়ে গর্বিত ছিলাম, কিন্তু যুদ্ধের ৮ মাস পর এখন আমাদেরকে সামনে তাকাতে হবে। তিনি সাংবাদিকদের বলেন, নেতানিয়াহু জানেন তার কি করা উচিত এবং তাকে অবশ্যই তা করতে হবে। একই সঙ্গে বেনি গান্স প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনি সাহসী হন এবং যেটি সঠিক সেটিই করুন। আমরা ঐক্য সরকার থেকে ভারাক্রান্ত হৃদয়ে সরে যাচ্ছি। বেনি গান্স ইয়োভ গালান্তকে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করারও পরামর্শ দেন, পাশাপাশি নতুন নির্বাচন দেওয়ার জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে এবং নেতানিয়াহু কোনোভাবেই ইসরায়েলের জনগণকে ছিন্নভিন্ন করতে পারেন না। এদিকে বেনি গান্স পদত্যাগ করার কিছু সময় পর যুদ্ধকালীন মন্ত্রিসভার পর্যবেক্ষক গাদি আইজেনকোটও পদত্যাগ করেছেন। গান্সের মতো তিনিও পদত্যাগপত্রে নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে বলেন, আলোচনায় বাইরের দৃষ্টিভঙ্গি এবং রাজনীতির অনুপ্রবেশ ঘটেছে, অতএব আমাদের সরকার ছাড়ার সময় এসেছে। গান্স ও আইজেনকোটের পদত্যাগের পর উল্লাস প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। হামাস বলেছে, 2 মন্ত্রীর পদত্যাগের মাধ্যমে ইসরায়েলের রাজনৈতিক অবস্থার পতন দিবালোকের মতো স্পষ্ট হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, এই পদত্যাগের কারণে নেতানিয়াহু যেমন বিপর্যয়ের মুখে পড়লেন, তেমনি কঠিন যুদ্ধের ভেতরে ইসরায়েল আরও অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে গেল। জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনীর প্রভাবশালী কমান্ডার এবং গাজা ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আভি রোজেনফেল্ড পদত্যাগ করেছেন। গত বছরের 7 অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভেতরে হামাসের নেতৃত্বে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের নজিরবিহীন অভিযান ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে রোববার তিনি পদত্যাগ করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লেখা পদত্যাগপত্রে জেনারেল রোজেনফিল্ড বলেছেন, 7 অক্টোবর আমি আমার জীবনের মিশনে ব্যর্থ হয়েছে। গাজা সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী সম্প্রদায়গুলোকে রক্ষা করতে পারেনি। 7 অক্টোবরের বিপর্যয়ের পর এ নিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী থেকে 2 জন গুরুত্বপূর্ণ কর্মকর্তা পদত্যাগ করলেন। এর আগে গত এপ্রিলে সামরিক বাহিনীর গোয়েন্দা পরিচালক পদত্যাগ করেছিলেন। রোজেনফেল্ড ইসরায়েলের সেনা প্রধান বরাবর লেখা পদত্যাগপত্রে বলেছেন, প্রত্যেককে 7 অক্টোবরের ব্যর্থতার দায় নিতে হবে, তার মধ্যে গাজা ডিভিশনের প্রধান হিসেবে আমিও দায়ী। হামাসের শীর্ষ পর্যায়ের নেতা গাজী হামাদ বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি অবশ্যই স্থায়ী হতে হবে এবং শত্রু সেনাদেরকে গাজা উপত্যকা থেকে ফেরত নিতে হবে। হামাসের পলিট ব্যুরোর এই সদস্য বলেন, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ছাড়া কোনো অন্তর্বর্তী চুক্তি হবে না। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে দখলদার সরকারের সুস্পষ্ট অবস্থান দেখতে চায় হামাস। হামাসের মৌলিক দাবিগুলো পূরণ হলে ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনা আবার শুরু হতে পারে বলেও তিনি জানান। গাজী হামাদ বলেন, আমরা মধ্যস্থতাকারীদের জানাতে চাই পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলের সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহারের বিষয়ে মৌলিক দাবি পূরণ হলে আমরা আলোচনায় ফিরব। কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, তার প্রশাসন এবং ইসরায়েল যৌথভাবে একটি যুদ্ধবিরতি প্রস্তাব তৈরি করেছে। বাইডেন বলেন, যুদ্ধবিরতির এই প্রস্তাব ফিলিস্তিনি জনগণ এবং হামাসের জন্য অনুকূল হবে না। তবে হামাস কর্মকর্তারা বলছেন, তারা এখন পর্যন্ত এমন কোনো শক্ত প্রস্তাব পাননি যার ভিত্তিতে ইসরায়েলের সঙ্গে একটি টেকসই যুদ্ধবিরতির চুক্তি হতে পারে। এদিকে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চেষ্টায় সোমবার মিশরে আসার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের। গাজা যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে এটি তার ৮ম সফর। এদিকে গত মাসের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা করা 3 ধাপের যুদ্ধবিরতি প্রস্তাবটির ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটির অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে মার্কিন মিশনের মুখপাত্র নেইট ইভান্স রোববার বলেছেন, উত্থাপিত প্রস্তাবের ওপর ভোট আয়োজনের জন্য নিরাপত্তা পরিষদের কাছে আজ আবেদনপত্র জমা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তিনি ভোটের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করেননি।
জাতিসংঘ সূত্র ইঙ্গিত দিয়েছে এই ভোটাভুটি সপ্তাহের শুরুতে নিরাপত্তা পরিষদের এজেন্ডায় রাখা হতে পারে। আল জাজিরা জানিয়েছে 4 পণবন্দীকে মুক্ত করতে মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের চালানো নির্বিচার হামলায় নিহতের সংখ্যা 274-এ পৌঁছেছে। নিহতদের মধ্যে 64 শিশুও রয়েছে। হামলায় 700 জন আহত হন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। হামাস বলেছে হামলায় 3 পণবন্দীও নিহত হন, যাদের মধ্যে একজন মার্কিন নাগরিক। এদিকে পশ্চিম তীরে পৃথক হামলায় 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 7 অক্টোবর উপত্যকায় ইসরায়েলি হামলা শুরুর পর রোববার পর্যন্ত অন্তত 37,084 ফিলিস্তিনি নিহত হন, যার অধিকাংশই শিশু ও নারী। প্রেস টিভি জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের জন্য গার্ডিয়ান কাউন্সিলের কাছ থেকে অনুমোদন পাওয়া 6 প্রার্থীর তালিকা প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ায় 28 জুন নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট বেছে নেবে দেশটি। তালিকায় থাকা সাইয়েদ জলিলি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদের মধ্যে মোহাম্মদ বাঘের ঘালিবাফ বর্তমানে দেশটির সংসদে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন, আর মাসউদ পেজেশকিয়ান সংস্কারবাদী এমপি হিসেবে পরিচিত। বাকি 3 জন হলেন দেশটির সাবেক বিচার ও স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পুর মোহাম্মদী, বর্তমান ভাইস প্রেসিডেন্ট আমির হোসাইন গাজিজাদেহ হাশিমি এবং কট্টরপন্থী হিসেবে পরিচিত তেহরানের মেয়র আলী রেজা জাকারি। তালিকা অনুযায়ী বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের ব্যক্তিত্বকে এবার নির্বাচনের জন্য অনুমতি দেওয়া হয়নি। তাদের মধ্যে আছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ, সাবেক স্পিকার আলী লারিজানি এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গীরে। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থীদের অনুমতি দেওয়া ইরানের গার্ডিয়ান কাউন্সিল মূলত দেশটির সর্বোচ্চ নেতা খামেনির প্রতি অনুগত আলেমদের একটি সংগঠন। এদিকে প্রার্থী তালিকা নিয়ে সংস্কারপন্থীরা হতাশ হয়েছেন, কারণ তাদের আনুষ্ঠানিক প্রার্থীদের কাউকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি। সংস্কার মনোভাবাপন্ন একমাত্র প্রার্থী পেজেশকিয়ানকে প্রেসিডেন্ট পদের জন্য দুর্বল প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। আল জাজিরা জানিয়েছে ভারত শাসিত কাশ্মীরে একটি বাসে হামলায় 9 জন হিন্দু তীর্থযাত্রী নিহত হয়েছেন। রোববার রিয়াসি জেলায় একটি মন্দির থেকে ফেরা তীর্থযাত্রীদের বাসে এই হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন 33 জন। কাশ্মীরের পুলিশ বিভাগ বলেছে জেলার জনপ্রিয় একটি মন্দির থেকে মাতা বৈষ্ণোদেবী মন্দিরের বেস ক্যাম্পে যাচ্ছিল তীর্থযাত্রীদের বাসটি। সে সময় বাসে বেপরোয়া গুলি চালানো হয়। হামলার জেরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পুলিশের বিবৃতিতে বলা হয়, প্রথমে চালককে আঘাত করা হয়, এতে করে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হামলাকারীদের এখনও শনাক্ত করা যায়নি, তবে যৌথ অভিযান চলছে। এমন এক দিনে এই হামলা হল যেদিন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিসভার সদস্যরা। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।